আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বিগত দিনের ন্যায় আজকেও কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি বিগত বছরের প্রশ্নর ব্যাখ্যা সহ সমাধানে। আজকে কিন্তু একটু আপনারা হয়তো হেডলাইন দেখতে পাচ্ছেন, আজকে একটু ভেরিয়েশন নিয়ে এসেছি। শিক্ষক নিবন্ধন করতে করতে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন, এই জন্য আমরা আজকে বিসিএস এর বিগত বছরের প্রশ্ন থেকে 45তম বিসিএস এর বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে এর গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন এবং লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা ধারাবাহিকভাবে আমরা দেখেছি ইতিমধ্যেই আজকে একটি বিসিএস পরীক্ষার রেজাল্টও হয়েছে। আমরা ধারাবাহিকভাবে সর্বশেষ বিসিএস থেকে শুরু করে একদম 10তম বিসিএস পর্যন্ত, 50তম বিসিএস থেকে শুরু করে আমরা 10তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্নর ব্যাখ্যা সহ সমাধান করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাদিক পাবলিকেশন পেজটি ফলো করবেন এবং আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পেজে লক্ষ্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে অঙ্কটা এখানে রয়েছে, এখানে দেখেন আমরা কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু লসগু এবং গসগু করতে দেখেছি প্রত্যেকটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু লসগু এবং গসাগু থেকে একটি, দুইটি বা তিনটি অঙ্ক এসেছে। দেখেন বিসিএসে কিন্তু তার কোনো বিকল্প নয়। বিসিএস পরীক্ষাতেও কিন্তু আপনার লসগু এবং গসগু থেকে কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা প্রথমে দেখেছি যে 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যেখানে দুইটি রাশি দেয়া রয়েছে, এর লসগু এবং গসাগুর গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে এখানে একটু অ্যাডিশনাল রয়েছে, অর্থাৎ কি অতিরিক্ত রয়েছে এখানে, একটু খেয়াল করুন। দুইটা রাশি রয়েছে, রাশিদ্বয়ের লসগু এবং গসাগুর গুণফল কত, অর্থাৎ দুইটি রাশির আমরা গসাগু নির্ণয় করব এবং লসগু নির্ণয় করে এই দুটিকে আমরা গুণ করব। তাহলে আপনারা প্রত্যেকেই জানেন যে লসাগু এবং গসাগু আমরা কিভাবে নির্ণয় করি। আমরা প্রথমে দুইটি রাশি দেখতে পাচ্ছি। এখানে প্রথম যে রাশিটা রয়েছে, প্রথম রাশিটা এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই এবং এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার। তাহলে প্রথম রাশি থেকে আমরা এখান থেকে দেখব দুইটি পদ রয়েছে, দুইটি পদযুক্ত কোনো রাশি থাকলে আমরা দেখব প্রথমে কোনো মান কমন যাচ্ছে কি না, এটা আমরা লক্ষ্য করব। এখানে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই কমন যাচ্ছে, আমরা এখান থেকে এক্স এবং ওয়াইটাকে কমন নিলাম। ওকে, এক্স এবং ওয়াইটাকে কমন নিয়েছি। এখানে এক্স রয়েছে দুইটা, তাহলে একটা এক্স কমন নিলে থাকবে একটা, ওয়াইটাকে তো কমন নিয়েছি তাহলে ওয়াই এর প্রয়োজন নেই। এখান থেকে আমরা এক্স থেকে কমন নিয়েছি, ওয়াই রয়েছে দুইটা, একটা ওয়াই কমন নিয়েছি, এখানে একটা ওয়াই থাকবে। ওকে, এবং দ্বিতীয় রাশি যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস কত এক্স ওয়াই। ওকে, এখানেও দুইটি পদ রয়েছে, আমরা দেখব দুইটি পদের ভিতরে কোন মানটা কমন যায়, যে মানটা কমন যাবে সেই মানটা আমরা কমন নিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, তাহলে মাস্ট বি একটা এক্স কমন যাবে। আপনারা জানেন যখন কমন নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে একাধিক পদের মধ্যে যে মানটা সব থেকে ছোট সংখ্যক রয়েছে অর্থাৎ সেই মানটাকে আমরা কমন নিই। দেখা যাচ্ছে তিনটি পদের মধ্যে এক্স এর ঘাত 3ও রয়েছে, 2 রয়েছে, 1ও রয়েছে, তাহলে আমরা কমন নেব শুধু এক্স কমন নিব। তাহলে এখান থেকে একটা এক্স কমন নিলে থাকবে এক্স, এখান থেকে এক্স কমন নিলে একটা এখানে ওয়াই থাকবে। ওকে, তাহলে প্রথম পেয়ে গেছি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আমাদের গসাগুটা নির্ণয় করে ফেলে আমরা, যে গসাগুটা নির্ণয় করলাম। গসাগু যখন নির্ণয় করব আমরা দেখতে পাচ্ছি গসাগু নির্ণয় করার জন্য আমি ইতিমধ্যেই আপনাদেরকে বলি গসাগু হচ্ছে প্রত্যেকটি রাশির মধ্যে যে মানটি রয়েছে সেই মানটিকে আমরা গসাগু বলি। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে, এখানে একটা এক্স প্লাস ওয়াই রয়েছে, আমরা এক্স প্লাস ওয়াইটা লিখে নিই, এক্স প্লাস ওয়াই। পাশাপাশি আরও একটা এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, একটা এক্স তো লিখে নিলাম। ওকে, এখন লসাগুটা লিখি। লসাগু, তা লসাগু যখন আমরা লিখব, যেটা আমরা কমন অংশ যেটা আছে সেটা তো আমরা গসাগুতে পেয়েছি, এই অংশ তো আমরা লিখবই। কমন অংশ লেখার পরেও একটা অতিরিক্ত মান এখানে দেখতে পাচ্ছি ওয়াই, সেই ওয়াইটা আমরা এখানে লিখে দিব। তাহলে লসাগুটা হচ্ছে কমন অংশ ব্যতীত যে মানটা রয়েছে সেই মানটাও আমরা লিখব। তাহলে এখন এই দুটার গুণফল আমরা যদি এই দুটাকে গুণ করি, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে রয়েছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই,
তাহলে এখান থেকে গুণফল পাবো, দুইটা এক্স গুণ করব, তাহলে এক্স স্কোয়ার, সাথে একটা ওয়াই রয়েছে, এখানে পাবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমাদের সঠিক উত্তর হবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক উত্তর হবে, সঠিক উত্তরটা আমাদের আসবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। অর্থাৎ আমরা সঠিক উত্তর হবে, না এটা না, এই যে এটা ক নাম্বারটা, খেয়াল করুন, সঠিক উত্তর হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে আমাদের ক নাম্বারটা। তাহলে আপনারা যারা লসগু এবং গসগু সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে, আপনারা কিন্তু খুব সহজে কিন্তু লসগু এবং গসগু থেকে একটি প্রশ্ন পাবেন। আমি আবারও বলছি, যে কোনো চাকরি পরীক্ষায়, বিশেষ সহ বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় লসগু এবং গসগু থেকে কিন্তু অঙ্ক একটি কমন পাবেন। ইতিমধ্যেই আপনারা যারা প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষকের জন্য আবেদন করছেন, আপনাদেরকে আবারও বলবো, আপনারা গণিতের যে পার্টটা রয়েছে, দীর্ঘদিন যাবৎ আপনাদের অনেকে হয়তো ম্যাথমেটিক্সের স্টুডেন্ট ছিলেন না, আপনারা বা ম্যাথমেটিক্স ক্লাস নেননি স্কুল এবং কলেজে, আপনাদের দীর্ঘদিন যাবৎ কিন্তু গণিতের সাথে একটা কিন্তু গ্যাপ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই লাইভ ক্লাসগুলো ভালোভাবে দেখবেন এবং এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত ওয়েতে কিন্তু আপনারা কিন্তু এই অঙ্কগুলো মনে রাখতে পারবেন। আমরা পরবর্তী যে প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা আমাদের ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে বলছে। আপনারা জানেন যে ধারাবাহিক অনুপাত সম্পর্কে আমরা কিন্তু আমরা দেখেছি, আর আগেও আমরা দেখেছি যে ধারাবাহিক অনুপাত থেকে কিন্তু সর্বদাই কিন্তু প্রশ্ন আসে। এটা এখানেও কিন্তু এসেছে, 45তম বিশেষ প্রিলিমিনারি টেস্টে কিন্তু এই প্রশ্ন এসেছে। এটা কিন্তু আপনারা দেখেছেন শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহ সকল চাকরি পরীক্ষায় কিন্তু ধারাবাহিক অনুপাত থেকে প্রশ্ন এসেছে। আমরাও কিন্তু ঠিক সেভাবেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যে এখানেও দেখতে পাচ্ছি ধারাবাহিক অনুপাত, অর্থাৎ এক্স ওয়াই দেয়া রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিক অনুপাত, যে এক্স এর মান এবং ওয়াই এর মানটা দেয়া রয়েছে 2:3 এবং ওয়াই অনুপাত জেডটা দেয়া রয়েছে 5:7। আমাদের নির্ণয় করতে বলছে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। তাহলে এক্স ওয়াই জেড আমরা কিভাবে নির্ণয় করব? আমরা সরাসরি এখানে যে মানটা দেয়া রয়েছে সেই মানটা দ্বারা এটাকে গুণ করব, এটাকে গুণ করব, দুইটা মানকে গুণ করব। খুব সহজে বোঝানোর চেষ্টা করি। তাহলে 5 × 10 অনুপাত 3 × 5 = 15 অনুপাত, এবং এই মানটা দ্বারা আমরা সরাসরি নিচের মানটাকে গুণ করব, 3 × 7 = 21। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10, 15 এবং 21। তাহলে কত ইজিভাবে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের যখন এরকম অনুপাত দেওয়া থাকবে, সেই অনুপাত থেকে ধারাবাহিক অনুপাত নির্ণয় করার জন্য কিন্তু আমরা খুব সহজে কিন্তু ধারাবাহিক অনুপাতগুলো নির্ণয় করতে পারবো। যে ধারাবাহিক অনুপাত নির্ণয় করা, এখান থেকে আমরা জানেন যে অনুপাত সমানুপাত থেকে ক্রমিক সমানুপাত, এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে বারবার এসেছে এবং বিশেষ সহ বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়ে কিন্তু একটু গুরুত্ব কিন্তু আপনারা দিতেই হবে, গুরুত্ব না দিলে কিন্তু হবে না। আপনারা লাইভটি অবশ্যই শেয়ার করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু শুধুমাত্র মানে চাকরি পরীক্ষার্থী সকল শিক্ষার্থীর জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, মানে এই ধারাবাহিক অনুপাতটা গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা পরবর্তী যে প্রশ্নটা দেখি, এই প্রশ্ন আপনারা সবাই জানেন, নবম ও দশম শ্রেণীর বইয়ের প্রশ্ন। এটা দেখেছেন যে এই প্রশ্ন পরীক্ষায় অসংখ্যবার এসেছে, অসংখ্যবার, অর্থাৎ বিশেষ পরীক্ষায় মানে 50তম 10তম থেকে 50তম বিশেষ পরীক্ষা পর্যন্ত এটা যে কতবার এসেছে তার কোনো হিসাব নেই, মানে অসংখ্যবার এসেছে এই প্রশ্নটি। তাহলে এই প্রশ্নটি একটু আমরা দেখার চেষ্টা করি, দেখি এই প্রশ্ন কি বলছে। জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? বলেছে যে 10% বাড়ানোর পর হ্রাসকৃত বেতনের আবার 10% বাড়ানো হলো, তার কতটুকু ক্ষতি হলো? যখন এরকম দুইটি মান দেয়া থাকবে, যে একটা বাড়ছে একটা কমছে, দৈর্ঘ্য বেড়েছে প্রস্থ বেড়েছে, বা বেতন বেড়েছে কমেছে, যখন এই টাইপের কোন প্রশ্ন থাকবে তখন আমরা সরাসরি এই ফরম্যাটটা ব্যবহার করব, a + b + ab / 100, এই ফর্মুলা। তাহলে এ হচ্ছে প্রথম বেতনের যে কমানোর পরিমাণটা, যদি কমানোর পরিমাণ কথা উল্লেখ থাকে তাহলে নেগেটিভ মানটা লিখব, এবং যদি বাড়ানোর পরিমাণের কথা উল্লেখ থাকে তাহলে আমরা +10 লিখব, এবং এখানে a এর মানটা আমরা লিখে দিব এবং এখানে b এর মানটা আমরা এখানে লিখব। অর্থাৎ নেগেটিভ হ্রাসকৃত বললে হবে
মাইনাসের মান এবং বৃদ্ধি বললে হবে প্লাসের মানটা। এটা আমরা নিয়ে এরকম একটা শতকরা দিব। তারপর এখান থেকে আমরা এই দুটো মানকে কেটে দিব, এটা 100 লিখবো এখানে, তার মাইনাস কত 100 ডিভাইডেড বাই 100, আমরা এখানে এই মানটা লিখবো। তাহলে এখান থেকে -1%, এই মানটা আমরা এখান থেকে লিখবো। তাহলে -1% বলতে তার 1% ক্ষতি হয়েছে, প্লাস বলতে আমরা বুঝি 1% লাভ হয়েছে, যদি মাইনাস বলে তাহলে বলবো আমরা 1% ক্ষতি হয়েছে। যেহেতু এখানে ক্ষতি হলো এ কথাটা উল্লেখ আছে, সুতরাং এখানে আমরা সরাসরি 1%ই আমরা উল্লেখ করব। তাহলে এই যে প্রক্রিয়াটা দেখেন, আপনারা কিন্তু দেখেছেন যে এই প্রশ্ন আপনারা যারা এখন পর্যন্ত বেশ কয়েকটি পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন, আপনারা কিন্তু জানেন যে এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় অসংখ্যবার এসেছে। আর যারা একদমই নতুন, আপনারা যারা নতুন চাকরি পরীক্ষা দিবেন বা একটা পরীক্ষাও এখনও ফেস করেননি, আপনাদেরকে বলি এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন অনেক সময় থাকে যেটি বর্গের বাহুর দৈর্ঘ্য এত % বাড়ানো হইলে ক্ষেত্রফল কত % বাড়বে, এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে হয়, আপনারা জানেন। এই জন্য এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বারবার বলে আসছি আপনাদের যে আপনারা অবশ্যই যেখানেই অংশগ্রহণ করেন না কেন পরীক্ষায়, অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই সমাধান করে যাবেন। বিশেষ করে বিসিএসের প্রশ্নগুলো আপনাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যেখানেই পরীক্ষা দেন না কেন, আপনারা কিন্তু বিসিএসের প্রশ্নগুলো অবশ্যই কিন্তু মানে একবার হলেও সমাধান করে যাওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে একটা প্রশ্ন দেয়া আছে, বলা আছে, আমরা আলোচনা করছি 45তম বিসিএসের গণিত অংশের ব্যাখ্যাসহ সমাধান। এখানে দেয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি। এখানে বলছে এই সমীকরণের বি এবং সি এর মান কত হইলে সমীকরণটি অভেদ হবে। এখন আপনাকে অভেদ সম্পর্কে জানতে হবে। অভেদ হচ্ছে একটা বীজগণিতীয় রাশির বা একটা বীজগণিতীয় সমীকরণের উভয় পাশের মান যদি সর্বদা সমান হয় তখন তাকে আমরা বলি অভেদ। তখন তাকে আমরা বলবো হচ্ছে অভেদ। উভয় পাশের যদি মানটা সমান হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে অভেদ। এবং এখানে দেখতে পাচ্ছি যে এই সমীকরণের বি ও সি এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে। তাহলে এখানে আমাদের বি এবং সি এর মানটা নির্ণয় করতে হবে। সেটা আমরা কিভাবে নির্ণয় করব একটু খেয়াল করি। যেখানে x + 5 হোল স্কয়ার সমান এখানে দেখতে পাচ্ছি x² + bx + c। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, বীজগণিতীয় রাশির যতগুলো সূত্র রয়েছে প্রত্যেকটি সূত্রই হচ্ছে অভেদ, এটা মাথায় রাখবেন আপনারা। তাহলে এখান থেকে আমরা সমাধান করি। a² + 2ab, আপনারা প্রত্যেকে জানেন a + b হোল স্কয়ারের সূত্র, প্লাস b², এখানে x² প্লাস এখানে দেখতে পাচ্ছি bx + c। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x² প্লাস এখানে 10x প্লাস এখানে 25, আমরা এখানে x² প্লাস bx প্লাস c। তাহলে এখানে x² এর সহগ, উভয় পাশে x² এর সহগ, x এর সহগ এবং ধ্রুবপদ সমীকৃত করলে আমরা b এবং c এর মানটা পেয়ে যাব। সমীকৃত অর্থ কি, এখানে দুটো পক্ষ রয়েছে, বাম পক্ষ এবং ডান পক্ষ। এখানে x² এর সহগ, এখানে x² এর সহগ সমীকৃত করা যায়। এখানে x এর সহগটা রয়েছে b, বাম পাশে x এর সহগটা রয়েছে 10, তাহলে b সমান আমরা বলতে পারি এখানে 10। এবং এখানে ধ্রুবপদ রয়েছে c, এখানে ধ্রুবপদ রয়েছে 25, আমরা c সমান বলতে পারি 25। যখন আমরা উভয় পাশে সহগ সমীকৃত করব তখন কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটি কিন্তু পেয়ে যাব, অর্থাৎ b এর মান এবং c এর মানটা কিন্তু আমরা তখন পেয়ে যাব। b সমান 10 এবং c সমান 25। আপনারা লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন যেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করি। এখানে একটি প্রশ্ন এসেছিল, এটার অপশন আমি লিখিনি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। নিচের কোনটি সরলরেখা সমীকরণ? এখানে 4টা সমীকরণ দেওয়া ছিল, বলা ছিল নিচের কোনটি সরলরেখা সমীকরণ। আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি আপনি কিভাবে বুঝবেন এটি সরলরেখা সমীকরণ। সরলরেখা সমীকরণ বুঝতে হলে আপনাকে শুধুমাত্র একটা বেসিক কনসেপ্ট রাখতে হবে যে মানে x এবং y যে চলকই হোক না কেন চলকের পাওয়ার সর্বোচ্চ 1 হবে। একঘাত বিশিষ্ট যে চলকগুলো থাকবে, যে সমীকরণের মধ্যে চলকের পাওয়ার সর্বোচ্চ 1 থাকবে ওই সমীকরণগুলোকে আমরা বলবো হচ্ছে সরলরেখার সমীকরণ। যেমন আমি এখানে লিখতে পারি যে 2x, আমি যদি এখানে লিখি, দেখেন যে কোনো সমীকরণকে আপনি বলতে পারেন সরলরেখা সমীকরণ কখন বুঝবেন, যখন চলকের পাওয়ার
চলকের পাওয়ার সর্বোচ্চ এখানে 1 হবে। এখানে x একটি চলক, y একটি চলক, দুইটা চলক রয়েছে, দুই চলক বিশিষ্ট সরলরেখার সমীকরণ অর্থাৎ ছেদবিন্দুগামী সংযোগ সরলরেখার সমীকরণ। এখানে চলকের পাওয়ার রয়েছে 1, এখানে চলকের পাওয়ার রয়েছে 1। যখন এই চলকের পাওয়ার সর্বোচ্চ 1 থাকবে তখন তাকে সেই সমীকরণগুলিকে আমরা বলবো সরলরেখার সমীকরণ। তাহলে এটা আমরা গেল বৃত্তের সমীকরণের ক্ষেত্রে x² + y² = a²। আপনারা জানেন এটা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0,0 তে অবস্থিত, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। যদি দ্বিঘাত থাকে x এবং y এর উভয় যদি দ্বিঘাত সমীকরণ হয়, মানে দ্বিঘাত যুক্ত হয় এবং উভয়ের সহগ দ্বয় যদি সমান হয় তখন আমরা ওইটাকে বলবো বৃত্তের সমীকরণ। এখানে উপবৃত্তের সমীকরণ রয়েছে, অধিবৃত্তের সমীকরণ রয়েছে, পরাবৃত্তের সমীকরণ রয়েছে, এক জোড়া সরলরেখার সমীকরণ রয়েছে, অনেক কিছু রয়েছে। কিন্তু আপনার সরলরেখার সমীকরণ মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে দেখতে হবে চলকের সর্বোচ্চ ঘাত 1 হতে হবে। তাহলে এখানে চলকের সর্বোচ্চ ঘাত কিভাবে 1 হয় খেয়াল করুন। y দিয়ে 1 কে গুণ করলে হবে y, 2 দিয়ে x কে গুণ করলে হবে 2x। এখানে চলকের পাওয়ার সর্বোচ্চ 1, সুতরাং আমরা বলতেই পারি এই সমীকরণটিকে আমরা বলবো সরলরেখার সমীকরণ। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন এখানে অনেক ইজি একটি প্রশ্ন এসেছিল। এখানে আমরা একটা খুব ইজি একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন। ইতিমধ্যেই এখানে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, দেখেন পি এবং কিউ এর মান দেওয়া রয়েছে, পি প্লাস কিউ এর মান দেওয়া রয়েছে। এখানে আমরা সঠিক মান বের করতে বলছি। এটা আমরা কিন্তু বিভিন্ন টাইপের দিয়ে করতে পারি, বিভিন্ন সূত্র ব্যবহার করতে পারি, আবার দুইটা সমীকরণকে যোগ বিয়োগ করেও করতে পারি। আপনাদের যেটা সুবিধাজনক মনে হবে আপনারা কিন্তু সেভাবে করতে পারবেন। যেমন এখানে বর্গমূল যুক্ত মান থাকলে আমাদের সূত্র দিয়ে করলে সুবিধা হয়, বর্গমূল যুক্ত মান না থাকলে আমরা কিন্তু যোগ বিয়োগ করে দিয়ে করলে আমাদের জন্য খুব সুবিধা হয়। কিভাবে? আমাদের এখানে দুইটা মান রয়েছে, পি প্লাস কিউ এর মান রয়েছে 5 এবং পি মাইনাস কিউ এর মান দেওয়া রয়েছে 3। আমরা যদি যোগ করি তাহলে এখানে পাবো 2p, এটা কেটে যাবে, তাহলে এখানে হবে 8। আমরা এখান থেকে পি এর মান পাবো হচ্ছে 4। আর পি এর মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে 4 প্লাস কিউ সমান 5, তাহলে এখান থেকে কিউ সমান পাবো 5 মাইনাস কত 4, অর্থাৎ এখানে পাবো কিউ এর মান 1। এখন আমরা পদার্থ রাশি লিখব পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো কত 16 যোগ কত 1 সমান কত এই যে 17। তাহলে আমরা কিন্তু এইভাবে যদি সমাধান করি তাহলে কিন্তু খুব সহজে পাই। এখন আপনি বলবেন যে সবসময় কি এরকমভাবে করব? এখন দেখা যাচ্ছে এখানে বর্গমূলযুক্ত মান থাকলে আমরা এভাবে করতে যোগ করার সময় আমাদের একটু সমস্যা হয়ে যায়, মানে আপনারা যখন আবার পুনরায় বর্গ করতে হয় সেই ক্ষেত্রে মানগুলো আপনাদের জন্য জটিল হয়ে যায়। কিন্তু যখন বর্গমূলযুক্ত মান থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইটাকে কিন্তু আরও একটি ফরম্যাট ব্যবহার করতে পারি, কারণ বর্গমূলযুক্ত মান থাকলে তখন আমরা অন্য একটি ওয়ে অবলম্বন করতে পারি। সেই অবলম্বনটা হচ্ছে কি, দেখেন আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা রয়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এটার মান হচ্ছে 5 স্কোয়ার, এটার মান হচ্ছে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 25, এখানে হচ্ছে কত 9 ডিভাইডেড বাই কত 2, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 34 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 17। তাহলে যখনই বর্গমূলযুক্ত মান থাকবে তখন আমরা সূত্রের সাহায্যে করব, তাহলে খুব সহজে আমরা সমাধান করতে পারবো। আমি দুটো ওয়ে দেখেছি, আপনাদের যেটা বেশি ভালো মনে হয় আপনারা সেটা দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। দেখেন আমি যখন শিক্ষক নিবন্ধন প্রিলির অংশ ব্যাখ্যাসহ সমাধান করি আপনাদের সাথে প্রত্যেক দিন আমি বলি যে সূচক এবং লগারিদমটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 45তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে কিন্তু লগ থেকে কিন্তু প্রশ্ন এসেছে, অর্থাৎ কোন পার্টটা গুরুত্বপূর্ণ আপনার জন্য এটা কিন্তু আপনি বিগত বছরের প্রশ্ন সমাধান না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই বিগত সালের প্রশ্ন সমাধান করতে হবে। এবং আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে আমি আবারও একটি ঘোষণা দিচ্ছি, সাদিক পাবলিকেশন কিন্তু আসন্ন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য কিন্তু আপনার গণিত অংশের যে গণিতের পেইড কোর্স যেটা বলি আমরা যে বিষয়ভিত্তিক যেটাকে বলি বিষয়ভিত্তিক যে 100 মার্কসের কোর্স এটা কিন্তু অলরেডি চালু করে দিয়েছে এবং সম্পূর্ণ কোর্স কিন্তু আমি পরিচালনা করব। এবং আপনারা যারা আমাকে এর আগে আপনাদের সাথে পরিচয় হয়নি আমি আপনাদেরকে আমার নিজের পরিচয়টা বলি। আমি প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন।
আপনাদের এনটিএসসি এর মাধ্যমেই যুক্ত হয়েছি এবং এর আগেও এনটিএসসি এর মাধ্যমে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। আমরা আমাদের যে কোর্স প্ল্যানটা করেছি, আমরা যে আসন্ন 19তম যে গণিত বিভাগের বিষয়ভিত্তিক যে 100 নম্বরের যে কোর্স প্ল্যানটা, এখানে মিনিমাম আপনারা 80+ ক্লাস পাবেন, মানে 80-র উপর আমাদের ক্লাস থাকবে এবং প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক PDF নোট থাকবে, MCQ টাইপের, সব কিছু মিলিয়ে একটা অনেক সুন্দর একটি কোর্স সাজানো হয়েছে। আমি আশা করি আপনারা সবাই আমাদের কোর্সে যুক্ত হবেন। পরবর্তী প্রশ্ন দেখেন, এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। এখানে 7 নাম্বার লেখা আছে, যদি এটা সমান এত এবং এটা সমান এত হয় log a + b, তাহলে এখান থেকে আমরা 7 নাম্বার যেটা দেখতে পাচ্ছি, যদি এই অংশটার কথা বলা আছে, তাহলে হয় তবে এখানে আমাদের মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, দেখি কোনটা সঠিক হয়, আমরা একটু করার চেষ্টা করি। আপনাদের একটা অংশ আমি এখানে লিখে রাখি যে আমরা জানি যে log a + log মাঝে নিব, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি log a / b প্লাস log b / a, এখানে হচ্ছে কত, log a + b। ওকে, এবার একটু খেয়াল করি, এখানে যেহেতু প্লাস রয়েছে, সুতরাং আমরা এখানে লগটাকে যদি কমন নিই, তাহলে এখানে a / b ইন্টু b / a। ওকে, এখানে দেখতে পাচ্ছি এটা লগ রয়েছে, log a + b। উভয় পাশে যদি লগ থাকে এবং বেসগুলো যদি সেম হয়, এই লগটা বাদ হয়ে যায়। যেহেতু এখানে শুধু লগ আছে, শুধু লগটা বাদ হয়ে যাচ্ছে, b এবং b কেটে যাবে, a এবং a কেটে যাবে, এখানে থাকবে হচ্ছে 1, এখানে পাবো হচ্ছে a + b। এই তাহলে আমাদের সঠিক উত্তর হবে a + b = 1। আমরা হোমেরা, আপনি প্রশ্ন করেছেন স্যার দর্শনের কি কোর্স আছে? আমরা সবগুলো বিষয়ের কোর্স চালু করব। আসলে এখন আমরা ঘোষণা দিতে পারছি কিনা যে আমাদের কোর্সটা আসলে আমরা চালু করব কিনা, তবে আমরা প্রত্যেকটি বিষয়ভিত্তিক কোর্সগুলো চালু করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখেন, সূচক থেকে আরও একটি প্রশ্ন আসছে, মানে লগ এবং সূচক থেকে প্রশ্ন থাকবে। আমি বারবার আপনাদের বলছি যে লগ এবং সূচক থেকে কিন্তু প্রশ্ন আসে, এজন্য আপনারা অবশ্যই এই অংশটা নিয়ে একটু মানে আলাদা ব্যতিক্রম ধর্মী চিন্তা করবেন। এই অংশটা থেকে দেখেন, এখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, কত সহজ একটি প্রশ্ন, একটু ভাবার চেষ্টা করুন। দেখেন, এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, যে 8 নাম্বার প্রশ্নটা, এনে 2 x + 7, এখানে লেখা আছে 4 x + 2, এই মানটা লেখা আছে এখানে। ওকে, ফাইন। তাহলে এখানে 2 x + 7, আবার এখানে লেখা আছে 2 এখানে হচ্ছে x + 2। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখব 2 x + 7, এখানে আমরা এই 2 দ্বারা এই 2কে গুণ করলে এখানে হবে 2x, এই 2 দিয়ে এই 2কে গুণ করলে হবে এখানে 4। উভয় পাশে বেস, আমরা জানি যে উভয় পাশে বেস সমান থাকলে বেসটা বাদ হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি x + 7, এখানে হচ্ছে 2x + 4। তাহলে এখান থেকে আমরা পাবো x = 3। এই যে, তাহলে x এর মানটা 3। এই অঙ্কটা দেখেন কত ইজি, জাস্ট আমরা এখানে বেস 2 ছিল, এই পাশে বেসটাকে 2 করে নিয়েছি, কারণ আমরা জানি 2 কে স্কোয়ার করলে 4 হয়, সুতরাং 4কে আমরা ভাঙতেই পারি। 8 থাকলেও ভাঙতে পারতাম, 16 থাকলেও ভাঙতে পারতাম, 32 থাকলেও ভাঙতে পারতাম, 64 থাকলেও ভাঙতে পারতাম। তাহলে এই সংখ্যাটাকে আমরা ভেঙে নিয়ে আমাদের মানে সঠিক উত্তরটা কিন্তু আমরা নির্ণয় করেছি এবং খুব সহজেই কিন্তু সেই সঠিক উত্তরটা আমরা নির্ণয় করতে পেরেছি। এখানে বলেছে একটা ধারা দেওয়া রয়েছে, বলতে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। আমরা ধারা থেকেও কম বেশি অঙ্ক পেয়ে থাকি এবং আপনাদেরকে বলে রাখি যে BCS পরীক্ষায় ধারাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা আগামীতে BCS পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভাবছেন, আমরা যে ধারার পাঠ থেকে প্রায় BCS একটা করে প্রশ্ন এসেছে, মানে 47তম BCS প্রশ্ন এসেছে, মানে প্রায় সবগুলো BCS ধারা থেকে প্রশ্ন এসেছে। এই জন্য আপনাদেরকে আমি আবারও বলে রাখছি যে ধারার পাঠটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, BCS পরীক্ষার্থীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলছে পঞ্চম পদ নির্ণয় করো। আমাদের একটা ধারার পদ সংখ্যা নির্ণয় করার জন্য দেখতে হবে এই ধারাটা আসলে গুণোত্তর ধারা না সমান্তর ধারা, এটা আমাদের আগে খুঁজতে হবে। যদি আমরা দেখি ধারাটা হচ্ছে সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারার সূত্র দিয়ে করব, আর যদি দেখি আমরা এটা গুণোত্তর ধারা, তাহলে আমরা গুণোত্তর ধারার সূত্র দিয়ে করব।
আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি প্রথম পদ 1/3, দ্বিতীয় পদ -1, এটা হচ্ছে শুধু √3। তাহলে এটা 100% একটা গুণোত্তর ধারা, কারণ যখনই এরকম টাইপের কোনো মান দেখতে পাই আমরা তখন এটা আমরা ধরেই নিই এটা একটা গুণোত্তর ধারা। কারণ হচ্ছে এখানে কোনোভাবেই ব্যবধান বের করা সম্ভব নয়। তাহলে এখানে কি ভাগফলটা আমাদের সমান হবে, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যে মানটা হয় সেই মানটাকে আমরা বলি আর এর মান। এই যে 1/√3, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে শুধু -√3। এখানে আর এর মানটা পেয়েছি, এর মানটা হচ্ছে প্রথম পদ 1/√3, এর মানও পেয়েছি আর এর মানও পেয়েছি। এখন আমাদের নির্ণয় করতে বলছে পঞ্চম পদ। পঞ্চম পদের সূত্র হচ্ছে ar⁵ মানে n তম পদ হচ্ছে n-1, পঞ্চম পদ 5-1। তাহলে এর মান হচ্ছে 1/√3, আর এর মান হচ্ছে শুধু -√3, এখানে হবে হচ্ছে একটা 4। ওকে, 1/√3 লিখলাম। তাহলে খেয়াল করুন মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা পড়ে তাহলে অবশ্যই প্লাস হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি √3কে আমরা হাফ লিখতে পারি এভাবে, এবং এখানে একটা 4 লিখে দিলাম। ওকে, অনেক সুন্দরভাবে সমাধান করা যাচ্ছে। দেখেন আমরা এই 2 দ্বারা যদি এটা কেটে দিই তাহলে হবে 2, এখানে আমরা লিখতে পারি 3²। তাহলে 3² আমরা কিভাবে লিখতে পারি, 3 এবং আমরা কিন্তু এটাও জানি একটা 3 সমান আমরা 2টা √3 দ্বারা প্রকাশিত করি। যেমন এখানে কিন্তু আমরা এভাবে লিখতেই পারি যে √3, একটা √3, একটা 3 আছে লিখে দিলাম। ওকে, এটা এবং এটা কেটে দিলাম। এখানে কিন্তু আমরা প্রকাশ করতে পারি 3√3। তাহলে এই যে একটা সহজ নিয়ম, এই সহজ নিয়মটা আমরা কেন এভাবে সমাধান করব না? তাহলে এইভাবে কিন্তু সমাধান করলে আমাদের খুব সহজে কিন্তু এটা সমাধান করতে পারবো আমরা। এবং আপনারা জানেন যে বিশেষ পরীক্ষার্থীদের জন্য কিন্তু ধারার অঙ্কগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটা অঙ্ক শেষ দেখব। আমরা আজকের মতো লাইভটি শেষ করব, পরবর্তী অংশ আমরা আগামী ক্লাসে সমাধান করব ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছি আমরা যে যদি এই মানটা সমান এত হয় এবং 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে থিটা এর মান নির্ণয় করো। আমি কিন্তু আপনাদেরকে এর আগে এটা সঠিক মানে এটা পরিপূর্ণ ক্লাস দিয়েছিলাম যে ত্রিকোণমিতির উপর 0 থেকে 90 ডিগ্রি বলতে আমরা বুঝি প্রথম চতুর্ভাগে, এবং প্রথম চতুর্ভাগে থিটা এর মানটা সর্বদাই পজিটিভ হয়। এটা আপনারা জানেন যে প্রথম চতুর্ভাগে থিটা এর মান সর্বদাই আমরা পজিটিভ মান নেই, এবং সেটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই নেই আমরা, সেটা সাইনের মান বলুক, ট্যানের মান বলুক, কজের মান বলুক, যেটার মানে বলুক না কেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানটা দেওয়া রয়েছে tan² থিটা সমান 4-1। তাহলে এখান থেকে আমরা লিখব tan² থিটা সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি tan থিটা সমান √3। এখানে প্লাস মাইনাস দেওয়ার কথা ছিল কিন্তু কেন দিলাম না, কারণ শর্ত বলেছে 0 থেকে 90 ডিগ্রি, যেহেতু শর্ত 0 থেকে 90 ডিগ্রি বলছে সুতরাং এখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কাজ, প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ, এই জন্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে tan থিটা, tan কত ডিগ্রি মান, tan 60 ডিগ্রি মান, থিটা এবং থিটা কেটে দিলাম, থিটা এর মান হচ্ছে আমরা পেয়ে গেলাম সরাসরি 60 ডিগ্রি। তাহলে এই যে প্রক্রিয়াটা দেখেন যে কত সহজে আমরা একটি মানে অঙ্ক সমাধান করতে পারি, ত্রিকোণমিতির মতো একটি অঙ্ক আমরা সমাধান করতে পারবো এত সহজে। আপনারা একটু মানে ভালোভাবে যদি একটু প্রস্তুতি নেন তাহলে কিন্তু এই সব অঙ্ক কিন্তু আপনাদের কাছে কোনো ব্যাপার হবে না, আশা করি আমি ইনশাআল্লাহ। দেখেন আমাদের আর একটা অঙ্ক রয়েছে, আমরা এই অঙ্কটা করে সমাধানটা শেষ করি আজকের মতো। দেখেন এখানে বলছে একটি বৃত্তচাপের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস দেয়া রয়েছে, বৃত্তের চাপের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে বলছে। ওকে, বৃত্তের চাপের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। আমরা যদি বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা দুইটা সূত্র ব্যবহার করতে পারি। যদি এই সূত্রটি ব্যবহার করি S সমান r থিটা, সেই ক্ষেত্রে আমাদের এই থিটা এর মানটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। আর যদি আমরা সরাসরি S সমান এই সূত্র দেই যে পাই r থিটা / 180, তাহলে এখানে রেডিয়ানে কনভার্ট করেই নেওয়া হয়েছে।
কারণ হচ্ছে ডিগ্রিকে রেডিয়ান করতে হইলে π/180 দ্বারা গুণ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা থিটা এর মানটা সরাসরি এখানে বসিয়ে দিতে পারবো যে পাই ইন্টু ব্যাস রয়েছে, তাহলে ব্যাসকে ব্যাসার্ধ করতে হইলে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা এখানে 6 সেন্টিমিটার লিখে দেব। আমরা আর এর মানটা 6 সেন্টিমিটার, থিটা সমান এখানে 60 ডিগ্রি, ডিগ্রিটা আমরা লিখলাম না এখানে 180। খেয়াল করে শূন্য কেটে দিলাম, 3 6 18, 3 দ্বারা কেটে দিলাম 2, তাহলে আমরা সব মিলিয়ে পাচ্ছি 2 পাই। তাহলে 2 পাই। তাহলে আপনারা যখনই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে তার জন্য আপনারা অবশ্যই এই সূত্রটা মাথায় রাখবেন, এস সমান পাই আর থিটা ডিভাইডেড বাই 180, এটা মাথায় রাখবেন। এই সূত্রটা মাথায় রেখে থিটা এর মানটা আপনারা সরাসরি বসে দেবেন। এখন এখানে একটা বেসিক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করি। বৃত্তচাপের দৈর্ঘ্যটা বলতে আমরা কি বুঝি খেয়াল করুন। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার ছিল এবং এর মধ্যবর্তী কোণ ছিল 30 ডিগ্রি। এই যে মধ্যবর্তী কোণ ছিল 30 ডিগ্রি, কোণটা 30 ডিগ্রি। আমাদের বের করতে বলছে এই যে এ অংশের দৈর্ঘ্য, এ অংশের দৈর্ঘ্যটা, এ অংশের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করি বৃত্তচাপের দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য, এইটাতে আমরা প্রকাশ করি। এখন এখান থেকে আমরা আরো একটি প্রশ্ন হইতে পারে, সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তকলার ক্ষেত্রফল। এখন বৃত্তকলাটা কি এটা আপনাদের একটু বুঝিয়ে বলি। বৃত্তকলা হচ্ছে এই যে এখান থেকে এইটুকুর যে অংশটা রয়েছে, এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলি হচ্ছে বৃত্তকলা, মানে পুরো অংশটা, অর্থাৎ একটা পিৎজার যে স্লাইসটা রয়েছে সেই পিৎজার স্লাইসটাই হচ্ছে একটা বৃত্তকলার মতো, অর্থাৎ বৃত্তের একটা অংশকে কেটে নিয়ে অংশটাকে আমরা বলি বৃত্তকলা। তাহলে এইটাকে বলা হয় বৃত্তকলা। আমরা যদি এখানে লিখি বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি θ/360 ডিগ্রি পাই আর স্কোয়ার। তাহলে এই সূত্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা বৃত্তকলার ক্ষেত্রফলকে প্রকাশ করতে পারি। যখনই বৃত্তকলার ক্ষেত্রফল বলবো তখনই আমরা এভাবে সমাধান করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।